দেখো, আমরা গতকাল আমরা ক্লাসে মূল কণিকা নিয়ে পড়াশোনা করেছিলাম। এটা অলরেডি হচ্ছে গ্রুপে আপলোড প্রায় হয়ে গেছে, মানে আজকের এখন এই ক্লাসটা নিতে নিতে ওটা আপলোড হয়ে যাবে। ঠিক আছে, গতকাল রাতের ক্লাসটা আপলোড হয়ে যাবে। তারপর স্থায়ী মূল কণিকা নিয়ে আমরা পড়াশোনা করেছিলাম। তারপর আমরা রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ নিয়ে অনেক কথাবার্তা বলেছি। রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় আমরা কেন লেডের বাক্স ব্যবহার করেছি, কেন আমরা স্বর্ণের পাত ব্যবহার করলাম, বা কেনই বা আমরা জিঙ্ক সালফাইডের পর্দা ব্যবহার করলাম, এগুলো নিয়ে একদম ডিটেলস আলোচনা করেছি আমরা। তারপর আমরা মৌলের পরিচয় নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। তারপর আইসোটোপ, আইসোবার, আইসোটোন, তারপর আইসো ইলেকট্রন, আইসোমার, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। লাস্টের দিকে আমরা রাদারফোর্ড পরমাণু মডেলের প্রস্তাবনা আমরা দেখেছি এবং রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা আমরা দেখেছি। তো এতটুকু পর্যন্ত আমাদের গতকাল রাতের পড়া ছিল। আজকে আমরা তারপর থেকে পড়বো। আজকে আমাদের প্রথম পড়াশোনা হচ্ছে বোর পরমাণু মডেল। তো বিজ্ঞানী বোর তার পরমাণু মডেল দিয়েছেন 1913 সালে। এটা সালটা হচ্ছে 1913, আর রাদারফোর্ড তার পরমাণু মডেল দিয়েছিল 1911 সালে। তো বিজ্ঞানী বোর তার পরমাণু মডেলে সর্বপ্রথম পরমাণুর কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে ধারণা দেন। তো রাদারফোর্ড তার পরমাণু মডেলে পরমাণুর আকার আকৃতি সম্পর্কে কোনো ধারণা দিয়ে যেতে পারেননি। তার পরমাণুর আকৃতি অনেকটা স্পাইরাল বা সর্পিল আকার বা কুণ্ডলী আকৃতি ছিল, মশার কয়েলের মতো। বিজ্ঞানী বোর সর্বপ্রথম পরমাণুর কক্ষপথের ধারণা দেন এবং তিনি বলেন পরমাণুর কক্ষপথের আকার বৃত্তাকার। তো পরবর্তীতে যদিও তার স্টুডেন্ট ছিল সমারফিল্ড, তিনি পরবর্তীতে বলেছেন যে বিজ্ঞানী বোরের কথা ঠিক, পরমাণুর আকার বৃত্তাকার, তবে তার সাথে সাথে পরমাণুর আকার উপবৃত্তাকারের শেপেরও হতে পারে। তার মানে পরমাণুর আকার বৃত্তাকারের পাশাপাশি উপবৃত্তাকারও হতে পারে। তো বিজ্ঞানী বোর তার কক্ষপথের বা তার যে পরমাণু মডেল, সেখানে তিনি 3টি প্রস্তাব দিয়েছেন, যার মধ্যে 3টি প্রস্তাবের মধ্যে প্রথম প্রস্তাব ছিল শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাব বা অরবিট কনসেপ্ট, যেটাকে আমরা বলতে পারি শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাবনা, এটাকে আমরা ইংলিশে বলি অরবিট কনসেপ্ট। দ্বিতীয়ত তিনি দিয়েছেন কৌণিক ভর সম্পর্কিত প্রস্তাবনা, যেটাকে আমরা ইংলিশে বলতে পারি অ্যাঙ্গুলার মোমেন্টাম কনসেপ্ট। আর ফাইনালি তিনি শক্তি সম্পর্কিত প্রস্তাবনা দিয়েছেন বা এনার্জি কনসেপ্ট। অরবিট কনসেপ্ট, অ্যাঙ্গুলার মোমেন্টাম কনসেপ্ট এবং এনার্জি কনসেপ্ট, এই 3টা কনসেপ্ট নিয়ে তিনি কথা বলেছেন। তো শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাবনায় তিনি আসলে কি বলেছেন? শক্তিস্তর সম্পর্কিত প্রস্তাবনায় তিনি বলেছেন, এই শক্তিস্তর সম্পর্কিত প্রস্তাবনায় বিজ্ঞানী বোর প্রথমত কক্ষপথের ধারণা দিয়েছেন। তিনি বলেছেন এই শক্তিস্তর সম্পর্কিত প্রস্তাবনায় তিনি কক্ষপথকে বিভিন্ন নামে ডেকেছেন। বিজ্ঞানী বোর কক্ষপথকে অরবিট বলেছেন, কক্ষপথ বা অরবিট, বা প্রধান শক্তিস্তর, প্রধান শক্তিস্তর, বা শেল বলেছেন, ইত্যাদি বিভিন্ন নামে তিনি এটাকে চিহ্নিত করেছেন বা ডিফাইন করেছেন। ঠিক আছে, তো বিজ্ঞানী বোর শক্তি স্তরকে প্রধান শক্তি স্তর, কক্ষপথ, অরবিট, শেল ইত্যাদি বিভিন্ন নামে নামকরণ করেছেন এবং বিজ্ঞানী বোর নাম দিয়েছেন n = যদি 1 হয় প্রথম শক্তি স্তর, তাহলে আমরা এটাকে বলবো কে শেল। এখন কথা হচ্ছে প্রথম শক্তি স্তরকে এ শেল, দ্বিতীয় শক্তি স্তরকে বি শেল বলা হলো না কেন? নাম কে দিয়ে শুরু হলো কেন? বোরের ইচ্ছা, বিজ্ঞানী বোর কে দিয়ে নাম শুরু করেছেন এই জন্য। n = 2 হলে সেটাকে তিনি বলেছেন এল শেল, কে এর পরে এল, মানে কে থেকে তিনি নামকরণ শুরু করেছেন। n = 3 হলে বিজ্ঞানী বোর সেটাকে বলেছেন এম শেল, এবং n = 4 হলে সেই শেলটার নাম বিজ্ঞানী দিয়েছেন, বোর দিয়েছেন এন শেল, KLMN। তার মানে তারপরে 5 হলে ও, 6 হলে পি, এরকম ভাবে যাবে। তো আমাদের মোটামুটি এই 4টাই লাগে, আমাদের এডমিশন পর্যন্ত এইগুলোই লাগে। n = 1 হলে কে শেল, 2 হলে এল শেল, 3 হলে এম শেল এবং 4 হলে এন শেল। এখন এখান থেকে আমরা কি কি পড়বো? এখান থেকে তাহলে আমরা যদি বৃত্ত যদি চিন্তা করি, মনে করো এটা একটা বৃত্ত, একটা কক্ষপথ, তাহলে এটা হচ্ছে মনে করো তার নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসের এই যে কক্ষপথটা, এটা হচ্ছে n = 1 বা এটা হচ্ছে আমাদের কে শেল। n = 1 না লিখে আমরা এটাকে লিখতে পারি কে শেল, এটা হচ্ছে কে। তার মানে এর থেকে বাইরে যে শেলটা আছে দ্বিতীয় কক্ষপথ, সেটা হচ্ছে এল শেল।
তারপরে যে কক্ষপথটা আছে সেটা হচ্ছে এম শেল, এবং সবচেয়ে বাইরের যে কক্ষপথটা চতুর্থ শক্তি স্তর সেটাকে বলছে এন শেল। তো আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। এখন আমাদের এমসিকিউতে এই ধরনের প্রশ্ন আসে, এমসিকিউর জন্য একটু লিখে রাখি। আমাদের এমসিকিউতে কোশ্চেন আসে যে কোন একটা শক্তি স্তরে বা কোন একটা অরবিটে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র কি। তাহলে একটু লিখে রাখো, কোন একটি অরবিট বা শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র, ইলেকট্রন ধারণ ক্ষমতা, এটা সূত্র হচ্ছে 2n²। তার মানে প্রথম কক্ষপথে বা প্রথম শক্তি স্তরে বা কে শেলে ইলেকট্রন থাকবে টোটাল 2 × 1²। তার মানে কয়টা? 2টা। তো এখান থেকে এই সূত্র থেকে তা আমরা লিখতে পারি, অর্থাৎ কে শেলে ইলেকট্রন সংখ্যা 2 × 1² সমান 2টি। তাহলে এল শেলে মানে দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা 2 × 2², তার মানে 8টি। কোন 8টি বলো তো? 2s2 2p6, 2s2 s এ 2টা, 2p6 p তে 6টা, মোট 8টা। তৃতীয় শক্তি স্তর এম শেলে মোট ইলেকট্রন সংখ্যা থাকে 2 × n² মানে 3² 18টি। হ্যাঁ, কোন 18টি? 3s 3p 3d, s এ 2টা, p তে 6টা, d তে 10টা। এবং চতুর্থ শক্তি স্তর এন শেলে মোট ইলেকট্রন সংখ্যা 2 × 4², তার মানে 32টি। কোন 32টি? 4s 4p 4d 4f, s এ 2টা, p তে 6টা, d তে 10টা এবং f এ 14টা, মোট 32টা। তো আশা করি এই জিনিসগুলো তোমাদের মনে থাকবে। আর ছোট করে একটা জিনিস লিখে ফেলো, সেটা হচ্ছে এটাতে গেল আমাদের ইলেকট্রন ধারণ ক্ষমতা। আরেকটা লিখে ফেলতে পারো, কোন একটি অরবিট বা শক্তি স্তরে, এগুলো আমাদের এমসিকিউতে লাগবে। অরবিট বা শক্তি স্তরে অরবিটাল সংখ্যা, মনে রাখবা একটা অরবিটালে 2টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে ইলেকট্রন সংখ্যার সূত্র যদি হয় 2n², অরবিটের সংখ্যা হচ্ছে শুধু n²। ঠিক আছে? তাহলে কে শেলে আমার অরবিটাল কয়টা? 1², অর্থাৎ একটা, শুধুমাত্র s অরবিটাল একটা। এল শেলে আমার অরবিটাল সংখ্যা কয়টা? এল মানে 2, n = 2 মানে 2², অর্থাৎ 4টা। কোন 4টা ভাইয়া? 2s, s এ একটা, 2p, p তে কয়টা? 3টা, px py pz, p তে কিন্তু অরবিটাল 3টা থাকে, তাহলে মোট 4টা। তারপর এম শেল মানে তৃতীয় কক্ষপথে আমার অরবিটাল সংখ্যা হচ্ছে 3² মানে 9টা, s এর একটা, p তে 3টা, d তে কিন্তু অরবিটাল থাকে 5টা, কারণ d তে এক একটা অরবিটালে 2টা করে ইলেকট্রন, তার মানে 5 × 2 = 10টা ইলেকট্রন থাকে। ঠিক আছে? তো আশা করি এটা বুঝতে পেরেছো। এখন আসো কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাবনা, যেটাকে আমরা ইংরেজিতে বলি অ্যাঙ্গুলার মোমেন্টাম কনসেপ্ট। ঠিক আছে? যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি অ্যাঙ্গুলার মোমেন্টাম কনসেপ্ট। তো এই কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাবনা কি থেকে আসছে দেখো। এটা আসলে আবিষ্কৃত হয়েছে বিজ্ঞানী নিউটনের হাত ধরে। বিজ্ঞানী নিউটন বলেছেন কৌণিক ভরবেগ মানে রাদারফোর্ডের মানে বোরের পরের মডেল অনুযায়ী আমরা জানি কৌণিক ভরবেগ mvr = nh/2π, বাট mvr কোথা থেকে আসছে খেয়াল করো। বিজ্ঞানী নিউটন বলেছিল কৌণিক ভরবেগ L, কৌণিক ভরবেগকে L দিয়ে প্রকাশ করা হয়েছিল, = I ω। যারা নিউটনীয় বলবিদ্যা পড়েছো এটা খুব ভালোভাবে তোমরা জানো, না জানলেও সমস্যা নেই, আমাদের ফিজিক্স সাইকেল যে চলছে সেখানে কিন্তু নিউটনীয় বলবিদ্যা রয়েছে, সেখানে আমি এটা পড়াবো। তো এখানে I সমান কত? mr², I সমান mr², আর ওমেগা মানে কি? v/r। ঠিক আছে? I সমান mr², ওমেগা সমান v/r। তাহলে r² কাটলে আমাদের থাকতেছে কি? mvr। তাহলে নিউটন L = বের করছিল I ω, সেখান থেকে ধাপে ধাপে ম্যাথ করে আস্তে আস্তে কি আসলো? mvr। এখন বিজ্ঞানী রাদারফোর্ড বলছে mvr মানে কি? m হচ্ছে ভর, ইলেকট্রনের ভর, v হচ্ছে ইলেকট্রনের বেগ, আর r হচ্ছে যে কক্ষপথে ইলেকট্রনটা ঘুরছে সেই কক্ষপথের ব্যাসার্ধ। তাহলে আমি এই কথাগুলো একটু লিখি। এখানে m
হলো ইলেকট্রনের বেগ, এবং এম এর মানটা মুখস্থ 9.11 ইন্টু 10⁻31 কিলোগ্রাম। ঠিক আছে, এম এর মানটা কিন্তু মুখস্থ, এটা কিন্তু মুখস্থ একটা ভ্যালু। তারপরে দেখো ভি হচ্ছে ইলেকট্রনের বেগ, এটা মুখস্থ না, এটা কক্ষপথ অনুযায়ী এটা চেঞ্জ হয়, এটার একক হচ্ছে মিটার পার সেকেন্ড। আর এই যে আমাদের আর, এটা হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ, ইলেকট্রন যেই কক্ষপথে ঘুরছে সেই কক্ষপথের ব্যাসার্ধ, আর এই ব্যাসার্ধের এককটি মিটার। ঠিক আছে, তাহলে বিজ্ঞানী বোর বলেছেন এই কথাটা, বোরের মতে বোর বলেছেন এই যে কৌণিক ভরবেগ অ্যাম্পিয়ার, এটা কক্ষপথের সংখ্যার সমানুপাতিক, অ্যাম্পিয়ার ইজ প্রপোর্শনাল টু এন। ঠিক আছে, অ্যাম্পিয়ার ইজ প্রপোর্শনাল টু এন। তাহলে সেখান থেকে আমরা পাই অ্যাম্পিয়ার ইকুয়াল টু, যেহেতু সমানুপাতিক তুলে ফেলছি, একটা সমানুপাতিক ধ্রুবক দিতে হবে, সমানুপাতিক ধ্রুবকটাই হচ্ছে h/2π। এখানে এই যে ভাইয়া h/2π কথাটা লিখলাম, এটাই হচ্ছে আমাদের সমানুপাতিক ধ্রুবক। এই সূত্রের জন্য সমানুপাতিক ধ্রুবক আমরা ব্যবহার করি h/2π। h প্লাঙ্কের ধ্রুবক, মনে রাখবা, এই আলো সংক্রান্ত বিষয় বা বর্ণালী সংক্রান্ত বিষয়, মানে রং, আলো, কালার বা বর্ণালী বা ইলেকট্রনের এই যে ব্যাগ, এই ধরনের বিষয়গুলোতে প্লাঙ্কের ধ্রুবক ব্যবহার করা হয়। আর 2π কেন ব্যবহার করা হয়েছে ভাইয়া? কারণ ইলেকট্রন একটা বৃত্তাকার পথে ঘুরছে, আর একটা বৃত্তাকার পথের মোট দূরত্ব কত? রেডিয়ানে 360 ডিগ্রি, তার মানে কি 2π রেডিয়ান। তো বৃত্তাকার পথে ঘূর্ণনরত কোনো একটা বস্তুর তুমি যদি ধ্রুবক যদি ব্যবহার করতে চাও, সেখানে অবশ্যই তার যে পরিধি, তার যে টোটাল যে এরিয়া, বা আমরা বলতে পারি তার যে রেডিয়ান কোণে মান, সেটা নিতে হয়। আর বৃত্তাকার পথে বা একটা বৃত্তের রেডিয়ান মান হচ্ছে 2π, 360 ডিগ্রি। এই কারণে আমরা h/2π দিয়ে মানে h/2π দিয়ে এখানে সমানুপাতিক ধ্রুবক হিসেবে ব্যবহার করছি। ঠিক আছে, তাহলে অ্যাম্পিয়ার ইকুয়াল টু nh/2π। তো এখান থেকে আমরা এই সূত্রটা আমরা জানি সবাই, এই সূত্রটা আমাদের অনেক পছন্দের সূত্র, আমরা এই সূত্রটা হরহামেশাই ব্যবহার করি। সূত্রটা কি? অ্যাম্পিয়ার ইকুয়াল টু nh/2π। তাহলে আমরা ফাইনালি পেলাম কৌণিক ভরবেগের সূত্র, কৌণিক ভরবেগের সূত্র হিসেবে আমরা পেয়েছি অ্যাম্পিয়ার ইকুয়াল টু nh/2π। এখান থেকে কি আসতে পারে? এখান থেকে আমাদের মেইনলি এমসিকিউ আসে। হ্যাঁ, তো এমসিকিউ যখন পড়াবো তখন হচ্ছে এটা ক্লিয়ার হয়ে যাবে। এটা আপাতত জাস্ট মনে রাখো, এটা হচ্ছে আমাদের কৌণিক ভরবেগের সূত্র। এখন খেয়াল করো, এখানে আসলে এই যে আমি বলছি অ্যাম্পিয়ার ইজ প্রপোর্শনাল টু এন, এটা দিয়ে আসলে কি বোঝায়? খেয়াল করো, একটা ইলেকট্রনের ভর কিন্তু কনস্ট্যান্ট, ইলেকট্রনের ভর অলওয়েজ কনস্ট্যান্ট। কোন একটা কক্ষপথে ঘূর্ণনরত ইলেকট্রনের বেগও কিন্তু কনস্ট্যান্ট, তার মানে অ্যাকচুয়ালি আর এন এর সমানুপাতিক। তো দেখো, যেহেতু এম এবং ভি ধ্রুবক, কোন একটা ইলেকট্রনের জন্য ইলেকট্রনের ভর এবং তার বেগ ধ্রুবক, তাই আর ইজ প্রপোর্শনাল টু এন, মানে কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে কক্ষপথের সংখ্যা সমানুপাতিক। এটা মানে কি? অর্থাৎ এন যত বেশি, কক্ষপথের ব্যাসার্ধ তত বেশি। তার মানে কক্ষপথের সংখ্যা যত বাড়বে, কক্ষপথের ব্যাসার্ধ তত বাড়বে, তাই না? খেয়াল করো, যখন তুমি প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, দেখো কক্ষপথের নাম বাড়াচ্ছ 1 2 3, আবার দেখো কক্ষপথের সাইজও কিন্তু বড় হচ্ছে, তার মানে কি ব্যাসার্ধও বড় হচ্ছে। তার মানে এন এর মান বাড়লে আলটিমেটলি আর এর মান বাড়তে থাকে, এন এর মান বাড়লে আর এর মান বাড়ে। অর্থাৎ কক্ষপথের সংখ্যা বাড়লে কক্ষপথের ব্যাসার্ধ কিন্তু বেড়ে যায়। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি, তাহলে বা এখন দেখো, তাহলে আর যদি বাড়ে, খেয়াল করো, আর যদি বাড়ে, এম ভি আর কিন্তু একটা গুণফল, তাই না? এখন মনে করো এম আর ভি কনস্ট্যান্ট, মনে করো এম 5, ভি হচ্ছে 2, তাহলে 5 দুগুণে 10, আর এর মান যদি 1 হয় 10 একে 10, আর এর মান যদি 2 হয় 10 দুগুণে 20, আর এর মান যদি 3 হয় 3 10 30। তার মানে আর এর মান বাড়ালে আলটিমেটলি কিন্তু আমাদের এম ভি আর এর মানও বাড়ে। তো এখান থেকে আমরা বলতে পারি এন বাড়লে আর বাড়ে, এবং আর বাড়লে আদতে আমাদের কৌণিক ভরবেগ বাড়ে। তো এইটা থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি, কক্ষপথের সংখ্যা বাড়লে
কক্ষপথের ব্যাসার্ধ বাড়ে, এবং কক্ষপথের ব্যাসার্ধ বাড়ার মানে হচ্ছে কৌণিক ভরবেগ বাড়ে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ফাইনালি আমাদের ডিসিশন বা কনক্লুশন। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, অর্থাৎ বিজ্ঞানী বোরের কৌণিক ভরবেগের প্রস্তাবনাটা ছিল এরকম: কক্ষপথের সংখ্যা বাড়লে কক্ষপথের ব্যাসার্ধ বাড়বে, কক্ষপথের ব্যাসার্ধ বাড়বে, এবং কক্ষপথের ব্যাসার্ধ বাড়ার মানে হচ্ছে ফাইনালি আমাদের পুরো এফেক্ট পড়বে কৌণিক ভরবেগের উপর, অর্থাৎ কৌণিক ভরবেগও কিন্তু আমাদের বাড়বে। তো আশা করি এটা তোমরা সবাই বুঝতে পারবে। হ্যাঁ, যেহেতু কোর্সটা মাত্র রান করেছি, শুরু করেছি, আমি খুব রিল্যাক্সেই পড়াচ্ছি যাতে করে তোমরা একটা ওয়ার্ড বাই ওয়ার্ড ধরে ধরে পড়তে পারো। যখন তোমরা ক্লাসটা নিজেরা করবে তখন অবশ্যই 2 স্পিডে করবে, যাতে করে হচ্ছে তোমাদের মানে তাড়াতাড়ি হচ্ছে ক্লাসটা তোমরা করে ফেলতে পারো। ঠিক আছে, 2 স্পিড দিয়ে করবে। এখন আসো আমরা দেখি শক্তি সম্পর্কিত প্রস্তাবনা, এনার্জি কনসেপ্ট। শক্তি সম্পর্কিত প্রস্তাবনায় খুব সহজ কথা বলেছেন বিজ্ঞানী বোর। সে বলেছেন ইলেকট্রন কোনো একটি কক্ষপথে থাকাকালীন, কোনো একটি কক্ষপথে ঘূর্ণনরত অবস্থায় আমাদের 19 বইতে একটা মিসকনসেপশন দেওয়া ছিল, বলা ছিল যে ইলেকট্রন কোনো কক্ষপথে থাকাকালীন সময় সে কোনো শক্তি শোষণ করে না বা বিকিরণ করে না। এটা ভুল। সে আসলে শক্তি শোষণ বা বিকিরণ করে, ওই পরিমাণ করে না যেটা করলে সে আসলে অন্য কোনো কক্ষপথে যেতে পারবে। অবস্থায় নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ বা বিকিরণ করে না। নির্দিষ্ট পরিমাণ শক্তি নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ বা বিকিরণ করে না। ঠিক আছে, যদি ইলেকট্রন নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে তাহলে কি হবে? ইলেকট্রন শক্তি শোষণ করে লাফ দিয়ে উপরে কক্ষপথে যাবে। শোষণ করে তাহলে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমন করবে। আর যদি নির্দিষ্ট পরিমাণ শক্তি বিকিরণ করে তাহলে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নেমে আসবে। উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নেমে আসবে। ঠিক আছে, এই কক্ষপথের এই ধাপান্তরের ফলে, মানে এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে লাফ দিয়ে যাওয়া বা ধাপান্তরের ফলে শক্তির পার্থক্য তৈরি হবে, যা থেকে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলো
উৎপন্ন হয়। তো এটা থেকে আসলে ম্যাথমেটিক্যাল রূপটা আসছে, একটু খেয়াল করো। মনে করো এটা নিউক্লিয়াস, ইলেকট্রন মনে করো এখান থেকে ইলেকট্রন হচ্ছে এইখানে নেমে আসছে। তাহলে কি হয়েছে বলো তো? উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নেমে আসছে। ইলেকট্রন যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নেমে আসে তখন শক্তির বিকিরণ হয়। তো আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে শক্তির বিকিরণ হবে। শক্তির বিকিরণ হলে বিকিরণ বর্ণালী পাওয়া যায়, এবং বিকিরণ বর্ণালীটাই আমরা চোখে দেখতে পাই যদি দৃশ্যমান রেঞ্জের হয়, অর্থাৎ 380 থেকে 780 ন্যানোমিটারের মধ্যে হয়, অন্যথায় কিন্তু দেখতে পাবো না। ঠিক আছে, এই ক্ষেত্রে শক্তির বিকিরণ হবে। এখন এই যে শক্তির বিকিরণ হচ্ছে, এখানে যে শক্তির পার্থক্য, এখানে শক্তির পার্থক্যটাকে আমরা কিভাবে প্রকাশ করব? ডেল ই সমান ই হাই, মানে উচ্চ শক্তি স্তরে যখন ছিল তখন যে এনার্জি, মাইনাস ই লো, নিম্ন শক্তি স্তরে যে ছিল তখনকার এনার্জি। মানে এই কক্ষপথে যখন ইলেকট্রন ছিল উপরের কক্ষপথে তখন এটাকে বলে হাই এনার্জি, আর যখন নিচের কক্ষপথে নেমে আসছে তখন কি? লো এনার্জি। ঠিক আছে, তাহলে ই হাই এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এটা হচ্ছে উচ্চ শক্তি স্তরের শক্তি, মানে উচ্চ শক্তি স্তরে যখন ইলেকট্রনটা ছিল তখন ওই ইলেকট্রনের শক্তি। আর ই লো হচ্ছে যখন ইলেকট্রনটা নিম্ন শক্তি স্তরে ছিল, নিম্ন শক্তি স্তরের শক্তি। ঠিক আছে, নিম্ন শক্তি স্তরের শক্তি। তাহলে এই ডেল ই সমান আমাদের হচ্ছে, যদি কম্পাঙ্ক দিয়ে যদি ম্যাথ আসে তাহলে ডেল ই সমান এইচ নিউ মানে হচ্ছে কম্পাঙ্ক, যেটাকে আমরা 19 ফ্রিকোয়েন্সি এফ দিয়ে পড়েছি। আর যদি তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে আসে তাহলে নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা। তাহলে আমরা ডেল ই এর দুইটা সূত্র পাই এই বোরের তৃতীয় প্রস্তাবনা থেকে। একটা হচ্ছে ডেল ই ইকুয়াল টু এইচ নিউ, আরেকটা হচ্ছে ডেল ই ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। ঠিক আছে, এখন তুমি যদি এই শক্তির পার্থক্য যদি বের করতে পারো তাহলে ল্যামডা ইকুয়াল টু কি লিখতে পারো? এইচ সি বাই ডেল ই। মানে এখান থেকে তুমি আসলে কি লিখতে পারো দেখো, তাহলে ল্যামডা ইকুয়াল টু তুমি লিখতে পারো কি, এখান থেকে তুমি লিখতে পারো ল্যামডা ইকুয়াল টু এইচ সি বাই ই। এখন তুমি যদি, বা এইচ সি বাই ডেল ই, এখন তুমি যদি সামহাউ দুইটা, ধরো তুমি এই কক্ষপথের শক্তি সম্পর্কে তুমি জানো, এই কক্ষপথের শক্তিও তুমি জানো, তাহলে দুইটা কক্ষপথের শক্তির পার্থক্য ডেল ই তুমি জানো। প্লাঙ্কের ধ্রুবক কত মুখস্থ, কিন্তু প্লাঙ্কের ধ্রুবক 6.626 × 10⁻34। লিখে দিই এই জিনিসগুলো, একটু লিখে দিই। দেখো এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক 6.626 × 10⁻34 জুল সেকেন্ড একক, আর সি হচ্ছে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এগুলো কিন্তু মুখস্থ রাখবা। হ্যাঁ, এইচ এর মান, সি এর মান দিয়ে দিবে না পরীক্ষা, এগুলো মুখস্থ রাখতে হবে। তাহলে এগুলো যদি তুমি বসাও আর ডেল ই তুমি যদি বের করতে পারো তাহলে কিন্তু তুমি এক একটা ডেল ইর কারেসপন্ডিং এ এক একটা করে ল্যামডা পাবা। তার মানে শক্তির পার্থক্যের জন্য তোমার যে বিকিরিত আলো, যে আলো বিকিরিত হবে মানে ছড়িয়ে পড়বে, বা যেটা তুমি মানে যেটা পরিবেশে ছড়িয়ে পড়বে, সে আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা কিন্তু তুমি বের করতে পারবে। এখন এই ল্যামডা যদি 380 থেকে 780 ন্যানোমিটারের মধ্যে হয় তাহলে ওই রংটাকে আমরা দেখতে পারবো। এর থেকে কম হলে তো অতিবেগুনি রশ্মি, আলট্রাভায়োলেট রশ্মি, আবার 780 থেকে বেশি হলে অবলোহিত রশ্মি বা ইনফ্রারেড রশ্মি। ঠিক আছে, আচ্ছা, তো আশা করি এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এখন আসো আমরা দেখি বোর মডেলের সীমাবদ্ধতা। তাহলে আমরা বোর মডেলে কি কি পড়লাম ভাই? আমরা বোর মডেলে তিনটা জিনিস পড়লাম। একটা হচ্ছে শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাবনা, একটা হচ্ছে কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাবনা, আরেকটা হচ্ছে আমাদের শক্তি সম্পর্কিত প্রস্তাবনা। এবং এই সূত্রগুলো দিয়ে আশা করি তোমরা পরীক্ষা এখন যদি আসে বানিয়ে বা নিজের মতো করে গুছিয়ে লিখতে পারবে। এখন আসো বোর মডেলের সীমাবদ্ধতা পড়ি। এটা একটু বাসে একটু পড়ে নিবা। বোর মডেলের সীমাবদ্ধতা কি?
2D কাঠামো ব্যাখ্যা করতে পারে, 2D ব্যাখ্যা করতে পারে, 2 ডাইমেনশনালি ব্যাখ্যা করতে পারে, 3 ডাইমেনশনালি বা 3D ব্যাখ্যা করতে পারে না। মানে একটা পরমাণুকে 2D ডাইমেনশনালি বা একটা এরকম একটা বোর্ডের উপর একটা তল সমতলের উপর ব্যাখ্যা করা সম্ভব, বাট বোর মডেল দিয়ে 3D কাঠামো মানে XYZ 3 অক্ষ বরাবর একটা পরমাণু মডেলকে ব্যাখ্যা করা সম্ভব হয় নাই। কেন? কারণ এটা মোটামুটি প্রায় 100 বছরেরও পুরনো মডেল, তখন আসলে 3D ভার্সন ছিল না। তারপর সকল বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। তাহলে কি কি বর্ণালী ব্যাখ্যা করতে পারে এটা একটু লিখে রাখো। হাইড্রোজেন, তারপর হচ্ছে হিলিয়াম প্লাস, তারপর হচ্ছে লিথিয়াম 2+, তারপর হচ্ছে বেরিলিয়াম 3+। আমাদের এমসিকিউ আসলে এই অপশনগুলোর মধ্যেই থাকবে। এদের একটা বৈশিষ্ট্য কি, হাইড্রোজেন হচ্ছে 1 ইলেকট্রন বিশিষ্ট মৌল, আর এরা তিনজন কি 1 ইলেকট্রন বিশিষ্ট আয়ন। কিভাবে এরা 1 ইলেকট্রন বিশিষ্ট আয়ন? হিলিয়ামের নরমালি ইলেকট্রন থাকে 2টা, ভাই প্লাস মানে একটা ছেড়ে দিয়েছে, হিলিয়ামের এখন ইলেকট্রন কয়টা? একটা। লিথিয়ামের নরমালি ইলেকট্রন থাকে 3টা, ভাই 2টা ছেড়ে দিয়েছে, এখন লিথিয়াম ইলেকট্রন হচ্ছে একটা। বেরিলিয়ামের নরমালি ইলেকট্রন থাকে 4টা, 3টা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, এখন বেরিলিয়ামে ইলেকট্রন আছে একটা। তার মানে এই কথাটার মানে হচ্ছে 1 ইলেকট্রন বিশিষ্ট মৌল দুনিয়াতে, আল্লাহ দুনিয়ায় 1 ইলেকট্রন বিশিষ্ট মৌল একটাই, সে হচ্ছে হাইড্রোজেন। আর আয়ন আছে এরা, এবং আয়নের বর্ণালী ব্যাখ্যা করতে পারে। এটা কিন্তু এমসিকিউতে আসে, হ্যাঁ, যে বোর মডেল নিয়ে কোনটি ব্যাখ্যা করা যায়? ব্যাখ্যা করতে পারে, তো অপশনে থাকে এগুলো। তো বোর মডেল দিয়ে 1 ইলেকট্রন বিশিষ্ট মৌল হাইড্রোজেন এবং 1 ইলেকট্রন বিশিষ্ট আয়ন হিলিয়াম প্লাস, লিথিয়াম 2+, এবং বেরিয়াম 3+, এদের বর্ণালী ব্যাখ্যা করা যায়। সূক্ষ্মরেখা ব্যাখ্যা করতে পারেনি। তরঙ্গ ধর্ম ব্যাখ্যা দেওয়া হয়নি বোর মডেল, এগুলো মুখস্থ রেখে দিও, তাইলেই হবে। কৌণিক ভরবেগ, বোর মডেল খালি বলছে কৌণিক ভরবেগ mv/tan h/2π, বাট ব্যাখ্যা করে যেতে পারে নাই। হ্যাঁ, এটা ম্যাথমেটিক্যাল যে প্রুফ সেটা সে দিতে পারে নাই, প্রমাণটা দিতে পারে নাই। তারপর জিমেন প্রভাব এবং স্টার্ক প্রভাব ব্যাখ্যা করতে পারে নাই। জিমেন প্রভাব কি, স্টার্ক প্রভাব কি? যারা ক্রিকেট খেলা দেখো তোমরা মিচেল স্টার্কের নাম শুনছো, অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিচেল স্টার্ক বিদ্যুৎ গতিতে বল করে। তাহলে স্টার্ক প্রভাব মানে বিদ্যুৎ মানে তড়িৎ ক্ষেত্র, বিদ্যুৎ ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র প্রভাবে সূক্ষ্মরেখা বর্ণালী, বিশ্লিষ্ট সূক্ষ্মরেখা বর্ণালী, মানে বর্ণালী সলিড লাইন না হয়ে ডটেড লাইন হয়, ভগ্ন রেখা মানে ডট 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 সূক্ষ্মরেখায় পরিণত হয়। কিসের প্রভাবে? তড়িৎ ক্ষেত্রের প্রভাবে। তড়িৎ ক্ষেত্রের প্রভাবে বিশ্লিষ্ট সূক্ষ্মরেখা বর্ণালীকে স্টার্ক প্রভাব বলে। এখন ক্ষেত্র কয়টা থাকে? একটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, আর একটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র। তাহলে বিজ্ঞানী স্টার্ক বিদ্যুৎ গতিতে বল করতে পারে বলে, মিচেল স্টার্ক বিদ্যুৎ গতিতে বল করতে পারে বলে স্টার্ক প্রভাব কাকে নিয়ে চলে গেছে? তড়িৎ ক্ষেত্রকে নিয়ে গেছে। তো স্টার্ক প্রভাব কি? তড়িৎ ক্ষেত্রের প্রভাবে বিশ্লিষ্ট সূক্ষ্মরেখা বর্ণালীকে স্টার্ক প্রভাব বলে। তাহলে জিমেন প্রভাব কাকে বলে? রইল বাকি কি? চৌম্বক ক্ষেত্র। তাহলে জিমেন প্রভাব হচ্ছে চুম্বক ক্ষেত্রের প্রভাবে বিশ্লিষ্ট সূক্ষ্মরেখা বর্ণালী। ঠিক আছে, তাহলে স্টার্ক প্রভাব হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রভাবে বিশ্লিষ্ট সূক্ষ্মরেখা বর্ণালী, আর জিমেন প্রভাব হচ্ছে চুম্বক ক্ষেত্রের প্রভাবে বিশ্লিষ্ট সূক্ষ্মরেখা বর্ণালী। এই দুইটা কথা কিন্তু একটু ভাইয়া পরীক্ষায় মনে রাখতে হবে, যে তড়িৎ ক্ষেত্রের প্রভাবে বিশ্লিষ্ট সূক্ষ্মরেখা বর্ণালীকে বলে স্টার্ক প্রভাব, আর চুম্বক ক্ষেত্রের প্রভাবে বিশ্লিষ্ট সূক্ষ্মরেখা বর্ণালীকে বলে জিমেন প্রভাব। এখন এই যে তড়িৎ ক্ষেত্রের কারণে একটা সলিড লাইন, একটা এরকম একটা লাইন এরকম না হয়ে কিরকম হয়? এরকম ডট 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 হয়। আবার চুম্বক ক্ষেত্রের কারণে একটা সলিড লাইন এরকম না হয়ে বর্ণালী রেখাগুলো কিরকম হয়? ডট ডট লাইন হয়। এখন বর্ণালী রেখা কেন ডটেড লাইন হয় সেটা বিজ্ঞানী বোর ব্যাখ্যা করে যেতে পারে নাই। এটা অন্যতম কারণ হচ্ছে বিজ্ঞানী বোর যেই অণুবীক্ষণ যন্ত্র দিয়ে জিনিসগুলো দেখতেছিল বা স্পেকট্রোমিটার যন্ত্র দিয়ে দেখতেছিল, সেই যন্ত্র দিয়ে তিনি আসলে সূক্ষ্মরেখা দেখেই নেই। ওই যন্ত্র এখন বর্তমানে পরবর্তীতে স্টার্ক আর জিমেন যখন আরো উন্নত মডেলের অণুবীক্ষণ যন্ত্র বা স্পেকট্রোমিটার যন্ত্র দিয়ে যখন দেখছে, তখন তারা সূক্ষ্মরেখা দেখতে পাইছে। এখন বিজ্ঞানী বোর সূক্ষ্মরেখা দেখতেই পায় নাই, তাহলে তার কাছে জিনিসটা সলিড লাইন ছিল, তাহলে সে এই ব্যাখ্যা কিভাবে দিবে? বিজ্ঞানী স্টার্ক এবং জিমেন যখন সূক্ষ্মরেখা দেখতে পেলেন, তখন তারা এটা নিয়ে আরো গবেষণা শুরু করলেন, এবং বিজ্ঞানী স্টার্ক তিনি মতবাদ দেন এই যে আমাদের বর্ণালী রেখাগুলা, এই যে বর্ণালী রেখা, ধরো এখানে মনে করো বর্ণালী তৈরি হয়েছে, আমি তোমাদেরকে জিনিসটা একটু বোঝাই, ভালো করে বোঝাই, খেয়াল করো। মনে করো ইলেকট্রনটা এখান থেকে যখন এখানে নেমে আসছে, নিচের দিকে যখন নেমে আসছে, তখন কি হয়েছে? বর্ণালী তৈরি হয়েছে। এবং এই যে বর্ণালী তৈরি হয়েছে, এই বর্ণালীগুলো আমাদের চোখে আসলে, এই যে আমার চোখে আসলে তখন হচ্ছে আমি এটা দেখতে পাবো, যদি দৃশ্যমান রেঞ্জের হয়।
এখন বিজ্ঞানী বোর এই লাইনগুলোকে একদম এরকম স্ট্রেট লাইন দেখেছিল, সলিড লাইন, একদম সলিড লাইন, সে একদম এরকম দেখছে। কিন্তু পরবর্তীতে যখন আরো উন্নত যন্ত্র দিয়ে দেখা হয়, তখন বিজ্ঞানী স্টার্ক এবং বিজ্ঞানী জিম্যান ওনারা দেখেন যে না, এটা তো আসলে আমাদের কি না, এটা হচ্ছে আমাদের এরকম সলিড লাইন না। এখানে এই সলিড লাইনের পরিবর্তে তারা এখানে দেখতে পান এরকম ডট 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 লাইন, সূক্ষ্ম রেখা বর্ণালী দেখতে পান। তো বিজ্ঞানী স্টার্ক বলেছেন সলিড লাইন না হয়ে এখানে সূক্ষ্ম রেখা তৈরি হয়েছে, মানে লাইনগুলি একটু বেঁকে বেঁকে গিয়েছে তড়িৎ ক্ষেত্রের প্রভাবে। তড়িৎ ক্ষেত্রের প্রভাবে বিশ্লিষ্ট, বিশ্লিষ্ট মানে কি, ভেঙে যাওয়া। তাও তড়িৎ ক্ষেত্রের প্রভাবে বিশ্লিষ্ট যে সূক্ষ্ম রেখা বর্ণালীগুলো তৈরি হয়েছে, মানে বর্ণালী রেখা সলিড লাইন না, স্ট্রেট লাইন না, বা বরং এটা কি, এটা ডটেড লাইন বা ভগ্ন রেখা বা এরকম ভাঙা ভাঙা রেখা বা ছোট ছোট রেখায় বিভক্ত হয়েছে, এটাকে বলে স্টার্ক প্রভাব। আর বিজ্ঞানী জিম্যান বলছে যে না, এটা চুম্বক ক্ষেত্রের প্রভাবে হয়েছে। বাট অ্যাকচুয়ালি এখন আসলে বিজ্ঞানীরা যেটা মতবাদ দিয়েছেন সেটা হচ্ছে এই বর্ণালী রেখা সূক্ষ্ম রেখায় পরিণত হওয়ার জন্য পেছনে কারণ দুইটাই, তড়িৎ ক্ষেত্রের প্রভাবেও এবং চুম্বক ক্ষেত্রের প্রভাবেও। কারণ আলো যেদিকে যায় তার সাথে 90 ডিগ্রি কোণে কি কি থাকে, একদিকে থাকে, ধরো আলো যদি ওয়াই অক্ষ বরাবর যায়, ধরো আলো গেছে এই দিক বরাবর, এক্স অক্ষ বরাবর গেছে, তাহলে তড়িৎ ক্ষেত্র হবে ওয়াই অক্ষ বরাবর এই দিকে উপরের দিকে, এবং চুম্বক ক্ষেত্র হবে জেড অক্ষ বরাবর তোমাদের দিকে। ঠিক আছে, জেড অক্ষ বরাবর তোমাদের দিকে। তাহলে দেখো আলোর সাথে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র তাহলে কিভাবে আছে, সবাই সবার সাথে 90 ডিগ্রি কোণে অবস্থান করতেছে, সবাই সবার সাথে 90 ডিগ্রি কোণে অবস্থান করতেছে। দেখো আলো গেছে এইদিকে, এই দেখো আলো গেছে এইদিকে, তড়িৎ ক্ষেত্র যদি এইদিকে হয়, আলো এক্স অক্ষ বরাবর, তড়িৎ ক্ষেত্র ওয়াই অক্ষ বরাবর, তাহলে এই যে মধ্যবর্তী কোণটা কত, 90 ডিগ্রি, মধ্যবর্তী কোণটা কিন্তু 90 ডিগ্রি। আবার খেয়াল করো, আলো এইদিকে আর চুম্বক ক্ষেত্র কোন দিকে, তোমাদের দিকে, তাহলে এই যে মধ্যবর্তী কোণ এক্স অক্ষর জেড অক্ষর মধ্যবর্তী কোণ কি, এটাও কিন্তু ভাই যে এক্স অক্ষর জেড অক্ষর মধ্যবর্তী কোণ কি, এটাও কিন্তু 90 ডিগ্রি। তাহলে আলো যখন একটা মাধ্যম দিয়ে যখন যায় তখন হচ্ছে সে তার সাথে লম্বভাবে এক্স অক্ষ, সে আলো যদি যে অক্ষ দিয়ে যাবে তার সাথে লম্বভাবে সে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র তৈরি করে যাবে। তার মানে আমাদের যে বর্ণালী রেখাগুলো তৈরি হয়, এই বর্ণালী রেখাগুলো কেন স্ট্রেট লাইন বা সলিড লাইন না হয়ে কেন সূক্ষ্ম রেখা হলো, কারণ তড়িৎ ক্ষেত্রের প্রভাব এবং চৌম্বক ক্ষেত্রের প্রভাব। তড়িৎ ক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখা সলিড না হয়ে সূক্ষ্ম রেখায় বিশ্লিষ্ট হয়েছে, এই কথাটা বলছেন বিজ্ঞানী স্টার্ক, এই জন্য এটাকে স্টার্কের প্রভাব বলে। আর চুম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখা সলিড লাইন বা একটা রেখা না হয়ে অনেকগুলো ছোট ছোট সূক্ষ্ম রেখায় বিশ্লিষ্ট হয়েছে বা ভেঙেছে, এই কথাটা বলেছেন বিজ্ঞানী জিম্যান, এই জন্য এটাকে বলা হয় জিম্যান প্রভাব। ফাইনালি বলা হয়েছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি মেনে চলে না, বিজ্ঞানী বোরের মডেল হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি মেনে চলে না। এখন প্রশ্ন হচ্ছে হাইজেনবার্গের নীতিটা কি? বিজ্ঞানী হাইজেনবার্গ সহজ একটা কথা বলছে, তিনি বলছেন ধরো তুমি তোমার একটা বন্ধু দৌড়াচ্ছে, কন্টিনিউয়াসলি সে তোমার চারপাশে দৌড়াচ্ছে 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 দৌড়াচ্ছে। এখন তুমি যদি তাকে যদি না থামাও, তুমি তাকে এই দৌড়ানো অবস্থায় তুমি তার বেগ নিশ্চিত করতে পারবা, সে কত বেগে দৌড়াচ্ছে এটা তুমি বের করতে পারবা, আর তুমি কিন্তু তার অবস্থান নিশ্চিত করতে পারবে না। তার মানে কি বলতো, অবস্থান মানে কি, মানে তুমি যদি আমাকে যদি বলো, ধরো আমি ওই সময় চোখ বন্ধ করে আছি এবং তুমি আমাকে বলছো যে স্যার ও হচ্ছে এই মুহূর্তে এই পয়েন্টে আছে, আমি চোখ খুলে দেখলাম ও কিন্তু ওই পয়েন্টে নাই। কেন? কারণ আমি চোখ খুলতে খুলতে সে কিন্তু ওই জায়গাটা ছেড়ে আরো সামনে বা পেছনের দিকে চলে গেছে। তাহলে খেয়াল করো, মনে করো একটা ইলেকট্রন এইভাবে গতিশীল, মনে করো একটা ইলেকট্রন এইভাবে গতিশীল, তাহলে এইভাবে একটা ইলেকট্রন যদি ঘুরতে থাকে কন্টিনিউয়াসলি, সে যদি এইভাবে ঘুরতে থাকে, তুমি কিন্তু তার অবস্থান কখনোই নিশ্চিত করতে পারবে না। কারণ কি, তুমি ইলেকট্রনটা এখানে আছে বলতে বলতে ইলেকট্রনটা দেখা যাবে এখানে চলে গেছে, বা ইলেকট্রনটা এখানে আছে এটা বলতে বলতে দেখা যাবে ইলেকট্রনটা এখানে চলে আসছে। তার মানে একটা ইলেকট্রন বা একটা মানে বৃত্তাকার পথে বা যে কোনো ভাবে, বৃত্তাকার পথে হোক, স্ট্রেট লাইন হোক, সলিড লাইন হোক, যে কোনো ভাবে, সরল পথ হোক, বৃত্তাকার পথ হোক, যে কোনো ভাবে একটা বস্তু যদি একটা নির্দিষ্ট বেগ প্রাপ্ত হয়, একটা বস্তুর বেগ তুমি যদি নির্দিষ্ট করতে পারো, তাহলে তুমি তার অবস্থান নির্দিষ্ট করতে পারবে না। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি কি? হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি হচ্ছে বেগ নিশ্চিত, ভরবেগ নিশ্চিত, অ্যাকচুয়ালি ভরবেগ নিশ্চিত, ভরবেগ নিশ্চিত হলে অবস্থান অনিশ্চিত হয়ে পড়ে, অনিশ্চিত হয়ে পড়ে, অনিশ্চিত। আর আবার মনে করো, তুমি মনে করো এখন ইলেকট্রনটার অবস্থান নিশ্চিত করতে চাচ্ছ, তার মানে তুমি ইলেকট্রনটাকে মনে করো এই জায়গায় থামাই দিছো। ইলেকট্রন যদি থেমে যায় তাহলে কিন্তু তার অবস্থান নিশ্চিত হয়েছে, অবস্থান নিশ্চিত। বাট ইলেকট্রন যদি থেমে যায় তাহলে কি তার বেগ কত বলো তো? শূন্য না? তার মানে বেগ কি তুমি আর বের করতে পারতেছো না,
অবস্থান নিশ্চিত, অবস্থান নিশ্চিত করলে তুমি ওই মুহূর্তে ইলেকট্রনের বেগ নিশ্চিত করতে পারবে না। বেগ নিশ্চিত করতে পারো না মানে কি, ভরবেগটাও নিশ্চিত করতে পারো না, ভরবেগ অনিশ্চিত। তাহলে একটাকে নিশ্চিত করলে আরেকটা জিনিস অনিশ্চিত হয়ে যায়। এই কারণেই এই সূত্রটাকে বা এই নীতিটাকে বলা হয় অনিশ্চয়তা নীতি, এবং এই নীতিটা বিজ্ঞানী হাইজেনবার্গ দিয়েছেন, এই জন্য এই নীতিকে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি বলে। তার মানে একটা ঘূর্ণনশীল বা একটা নির্দিষ্ট বেগে গতিশীল বস্তুর তুমি যদি ভরবেগ যদি নিশ্চিত করতে পারো তাহলে তার অবস্থানটা হয়ে যাবে অনিশ্চিত, আর তুমি যদি অবস্থান নিশ্চিত করতে পারো তাহলে তার ভরবেগটা হয়ে যাবে অনিশ্চিত। এটাই হচ্ছে আমাদের হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। তাহলে এই জিনিসগুলো কিন্তু বিজ্ঞানী বোর তার মডেলে ব্যাখ্যা করতে পারেন নাই, বা এগুলো ছিল তার সীমাবদ্ধতা। তাহলে বোরের সীমাবদ্ধতাগুলো আবার পড়ে নেই। বোরের সীমাবদ্ধতা 2D কাঠামো ব্যাখ্যা করতে পারলেও তিনি 3D কাঠামো ব্যাখ্যা করতে পারেননি, সকল বর্ণালী ব্যাখ্যা করতে পারেননি। তিনি কেবলমাত্র হাইড্রোজেন, হিলিয়াম প্লাস, লিথিয়াম 2 প্লাস, বেরিলিয়াম 3 প্লাস ইত্যাদি এক ইলেকট্রন বিশিষ্ট মৌল হাইড্রোজেন এবং বাকি সবগুলো কি এক ইলেকট্রন বিশিষ্ট আয়ন। তাহলে তিনি কেবলমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট মৌল এবং এক ইলেকট্রন বিশিষ্ট আয়নের বর্ণালী ব্যাখ্যা করতে পারে বোর মডেল দিয়ে। তারপর সূক্ষ্মরেখার ব্যাখ্যা করতে পারে নাই, কারণ তার যে আমল ছিল ওই সময় আসলে অত শক্তিশালী স্পেকট্রোস্কোপ মিটার যন্ত্র ছিল না, হ্যাঁ, বা ইলেকট্রোস্কোপ যন্ত্র ছিল না, অনুবীক্ষণ যন্ত্র ছিল না, যার কারণে তিনি সলিড লাইন দেখেছেন, তিনি সূক্ষ্মরেখা দেখেনি নাই, না দেখলে ব্যাখ্যা করবেন কিভাবে। তারপর তরঙ্গ ধর্মের ব্যাখ্যা দিতে পারেন নাই। কৌণিক ভরবেগ তিনি বলছেন শুধু mvr = nh/2π, বাট এটা ম্যাথমেটিক্যালি তিনি প্রমাণ করে যেতে পারেননি। তারপর জিমেন প্রভাব, স্টার্ক প্রভাব ব্যাখ্যা করতে পারেননি। জিমেন প্রভাব হচ্ছে চুম্বক ক্ষেত্রের প্রভাবে সূক্ষ্মরেখা বর্ণালী, আর স্টার্ক প্রভাব হচ্ছে তড়িৎ ক্ষেত্র বা বিদ্যুৎ ক্ষেত্রের প্রভাবে বিশ্লিষ্ট সূক্ষ্মরেখা বর্ণালী। আর ফাইনালি হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি মেনে চলে না। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটা বোর মডেলের ক্ষেত্রে প্রযোজ্য হয়নি। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো একটু মনে রাখবা। এরপরে তোমাদের এই যে স্লাইডটা, এটা হচ্ছে নিজেরা পড়ে নিবা, যতবার পড়বা তত ভালো। হ্যাঁ, এটা আসবে কিনা পরীক্ষায়, উত্তর হচ্ছে বোর্ড পরীক্ষায় এটা আসার সম্ভাবনা নাই, তবে হচ্ছে পড়ে রাখবা। হ্যাঁ, বারবার যতবারই স্লাইডটা পড়বা ততবারই হচ্ছে একবার একবার করে রিডিং করবা, তাহলে ভালো হয়। রাদারফোর্ড মডেল এবং বোর পরমাণু মডেলের তুলনা, তো তুলনা এটা হচ্ছে বাসায় একটু পড়বা। ওকে, যেমন দেখো তুলনা আমি একটু বলে দিই। রাদারফোর্ড মডেল পরমাণুর বর্ণালী সম্পর্কে কোনো ব্যাখ্যা দিতে পারে নাই, কিন্তু বোর মডেল ব্যাখ্যা দিতে পারছে। তবে বোর মডেল কোন বর্ণালী সম্পর্কে ব্যাখ্যা দিয়েছে? শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট মৌল এবং এক ইলেকট্রন বিশিষ্ট আয়ন। বিজ্ঞানী বোরও কিন্তু সব মৌলের ক্ষেত্রে ব্যাখ্যা দিতে পারে নাই, ঠিক আছে, শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট মৌলের ক্ষেত্রে বিজ্ঞানী বোর বর্ণালী ব্যাখ্যা দিতে পেরেছেন। তারপর রাদারফোর্ড মডেল থেকে ইলেকট্রনের কক্ষপথের আকার আকৃতি সম্বন্ধে কোনো ধারণা পাওয়া যায় না, তবে বিজ্ঞানী বোর থেকে ইলেকট্রনের কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায়। বিজ্ঞানী বোর বলেন কক্ষপথের আকার হচ্ছে বৃত্তাকার। তারপর পরমাণুর শক্তি স্তর সমূহের মধ্যে ইলেকট্রন স্থানান্তরের জন্য সৃষ্ট বিভিন্ন বিকিরণ সম্পর্কিত ধারণা রাদারফোর্ড মডেল থেকে পাওয়া যায়নি, কিন্তু বোর মডেল থেকে কি পাওয়া গেছে? বিকিরণ সম্পর্কিত ধারণা পাওয়া গেছে। এই বিকিরণ সম্পর্কিত ধারণাকে আমরা কি বলি? বর্ণালীর ধারণা বলি। রাদারফোর্ড মডেল কৌণিক ভরবেগ নিয়ে কোনো আলোচনা করে নাই, কিন্তু বিজ্ঞানী বোর কৌণিক ভরবেগ নিয়ে আলোচনা করেছেন এবং তিনি বলেছেন কৌণিক ভরবেগ mvr এটা হচ্ছে কক্ষপথ n এর সমানুপাতিক, বা mvr = nh/2π। তারপর রাদারফোর্ড মডেল পরমাণুর সুস্থিতি ব্যাখ্যা করতে পারে না, কারণ রাদারফোর্ড মডেল অনুযায়ী ম্যাক্সওয়েলের তত্ত্ব, আমরা গতকাল পড়েছিলাম, ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী আমাদের হচ্ছে পরমাণুটা ক্ষণস্থায়ী হয়ে যায়, কারণ একটা সময় ইলেকট্রন শক্তি বিকিরণ করতে করতে নিউক্লিয়াসে পতিত হয়, ফলে ইলেকট্রনের আর কোনো অস্তিত্ব থাকে না, পরমাণু মডেলটাও ক্ষণস্থায়ী হয়ে যায়। কিন্তু বিজ্ঞানী বোরের মডেলে কিন্তু কক্ষপথ অনেকগুলো থাকার কারণে একটা কক্ষপথের ইলেকট্রন শক্তি বিকিরণ করে নিচে নেমে আসলেও উপরের কক্ষপথটা ভেনিশ হয়ে গেলেও কিন্তু আবার নিচের কক্ষপথটা থেকে যাচ্ছে। তার মানে এখানে ইলেকট্রন কখনোই নিউক্লিয়াসে গিয়ে পতিত হবে না, অথবা বলা যায় পরমাণু মডেলটি একটি চিরস্থায়ী মডেল, এখানে ক্ষণস্থায়ী মডেল না। তাহলে আমরা বলতে পারি তাই বোর মডেলের সামান্য কিছু সীমাবদ্ধতা আছে। বোর মডেলের সীমাবদ্ধতা তো মাত্র আমরা পড়লাম, যেমন জিমেন প্রভাব, স্টার্ক প্রভাব এগুলো ব্যাখ্যা করতে পারে না। তারপরে হচ্ছে আমাদের সূক্ষ্মরেখা বর্ণালী ব্যাখ্যা দিতে পারে নাই, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি মেনে চলে না, কৌণিক ভরবেগ সম্পর্কে সে কোনো ম্যাথমেটিক্যাল কোনো প্রমাণ দিতে পারে নাই, ঠিক আছে। তা সত্ত্বেও রাদারফোর্ড মডেলের চেয়ে বোর মডেলে আমরা অনেক বেশি ধারণা পেয়েছি পরমাণু সম্পর্কে। তাই আমরা বলতে পারি এই দুইটা মডেলের মধ্যে কোনটা অধিক গ্রহণযোগ্য বা কোনটা বেশি সফল মডেল? অবশ্যই অবশ্যই বোর মডেলটা রাদারফোর্ড মডেলের তুলনায় অধিক সফল বা অধিক গ্রহণযোগ্য মডেল, ঠিক আছে। তো এগুলো হচ্ছে বাসায় পড়ব। এখন আসো আমরা দেখি পলির বর্জন নীতি। তো পলির বর্জন নীতিটা আমরা আসলে কি পড়বো খেয়াল করো। এবং আমি আজকে আরেকটা বলে দিই, আজকে রাতে কিন্তু 9:30 থেকে আমাদের ফিজিক্স ক্লাস আছে। তো যাদের ফিজিক্সের কোর্স কেনা হয়নি বা এখনো কিনোনি,
বন্ধুদেরকে একটু বলবা যারা কিনা এখনো পর্যন্ত কোর্সটা কিনে নাই বা ভাবতেছে যে এই কোর্স কিনে কি হবে। যারা ক্লাস করছো, একটা ক্লাস করেই বুঝছো যে এই কোর্স কিনে কি হবে, আশা করি। কারণ হচ্ছে এত ডিটেলসে এত বিস্তারিত ভাবে পড়ানো হবে যে তোমাদের হচ্ছে আপ টু এডমিশন পর্যন্ত তোমাদের হচ্ছে ফিজিক্স নিয়ে আর টেনশন করতে হবে না, ঠিক আছে? টেনশনটা কমে যাবে। কারণ হচ্ছে আমি কোর্সগুলো এমনভাবেই কন্টেন্টগুলো সাজিয়েছি যাতে করে আমরা ভার্সিটি এডমিশন, বিশেষ করে জিএসটি, সাস্ট, এই পরীক্ষাগুলো আমরা যাতে খুব ভালোভাবে উতরে যেতে পারি, ঠিক আছে? বুয়েট, চুয়েট, কুয়েট, কুয়েটের প্রশ্ন প্যাটার্ন সম্পূর্ণ আলাদা হয়। ওটার এডমিশনের জন্য আসলে আমাদেরকে অনেক বেশি পড়াশোনা করতে হবে, ব্যক্তিগতভাবে তোমাদের অনেক পড়াশোনা করতে হবে, ওখানকার ম্যাথ কনসেপ্ট অনেক ভিন্ন হয়। বাট আমার এই পিডিএফ বা আমার এই ক্লাসগুলো তোমরা যদি করো তাহলে অবশ্যই তোমাদের ভার্সিটি এডমিশন এবং হচ্ছে তোমাদের যে গুচ্ছ জিএসটি এডমিশন, এটার জন্য হচ্ছে তোমাদের অনেক বেশি উপকার হবে, ঠিক আছে? তো আমরা দেখি পলির বর্জনীতিতে কি বলেছে। বিজ্ঞানী পলি বলেছেন বাংলা লিঙ্কের ব্যালেন্স চেক করার একটা নাম্বার দিয়ে দিয়েছেন তিনি। বাংলা লিঙ্কে টাকা, মানে মোবাইলের বাংলা লিঙ্ক মোবাইলের টাকা আছে কিনা, মোবাইলে কত টাকা ব্যালেন্স আছে সেটা আমরা কিভাবে আমরা চেক করি? *124# *124# দিয়ে। এটাই আসলে পলির বর্জনীতি। পলির বর্জনীতিতে 1 দিয়ে কি বোঝায়? পলি বলছেন, বিজ্ঞানী পলি বা এটাকে পাউলি বলেন, পাউলি বলেছেন 1 মানে হচ্ছে একটি পরমাণু, একটি পরমাণুতে, একটি পরমাণুতে। 2 মানে হচ্ছে দুটি ইলেকট্রনের, দুটি ইলেকট্রনের। 4 মানে হচ্ছে 4 মানে হচ্ছে 4টি কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যাগুলো কি কি? 9 10 তোমরা পড়েছ, n l m s, এগুলো হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। তাহলে 4টি কোয়ান্টাম সংখ্যার মান, 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হতে পারে না। 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই এক হতে পারে না। এটা হচ্ছে পলির বর্জনীতি। তো তোমরা এটা *124# দিয়ে মনে রাখবা। 1 মানে হচ্ছে একটি পরমাণুতে, 2 মানে হচ্ছে দুটি ইলেকট্রনের, 4 মানে হচ্ছে 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হতে পারে না। তার মানে কি? দুটি ইলেকট্রনের মধ্যে 3টা কোয়ান্টাম সংখ্যার মান এক হবে সর্বোচ্চ, তবে চতুর্থ কোয়ান্টাম সংখ্যার মান অবশ্যই ভিন্ন হবে। এখন এই কোয়ান্টাম সংখ্যা, এই যে n l m s দিয়ে কি বোঝাই? মনে রাখবা n, এটা দিয়ে আমরা বুঝি কক্ষপথের আকার, l দিয়ে বোঝানো হয় কক্ষপথের বা উপশক্তি স্তরের আকৃতি, ঠিক আছে? তারপর m দিয়ে বোঝায় ত্রিমাত্রিক দিক বিন্যাস বা অরবিটাল, আর s দিয়ে বোঝায় স্পিন সংখ্যা বা ঘূর্ণন সংখ্যা। এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আরো ডিটেলস পড়ব। তো পলির বর্জনীতি এটা হচ্ছে আমাদের কোন পরমাণুতে দুটি ইলেকট্রনের, আমাদের একটি পরমাণুতে দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই এক হতে পারে না। তাহলে এটা নিয়ে চলো আমরা একটু বিস্তারিত পড়াশোনা করে আসি। হ্যাঁ, পলির বর্জনীতিটা নিয়ে আমরা একটু বিস্তারিত পড়াশোনা করে আসি। চলো দেখো, এটা আমি পরে অ্যাড করে দিব, ঠিক আছে? দেখো পলির বর্জনীতি। পলির বর্জনীতিতে আমরা লিখি, ধরো আমরা লিখলাম এরকম যে ম্যাগনেসিয়াম এর ইলেকট্রন বিন্যাস, ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করলাম, ঠিক আছে? ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাই ম্যাগনেসিয়াম হচ্ছে 12, এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 12, তার মানে স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন সংখ্যা কত? 12। তাহলে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাই, দাঁড়াও আমি একটু দেখি এটা কালারটা কি আর একটু ডিপ করা যায় কিনা, বা কোন কালারটা দিলে ভালো ফুটে ওঠে একটু দেখি। হ্যাঁ, একটা মিনিট। ঠিক আছে, এই কালারটা দিয়ে, এটা আমার মনে হয় মাচ বেটার হবে তোমাদের জন্য। হ্যাঁ, তাহলে একটু খেয়াল করো। তাহলে ম্যাগনেসিয়াম এটার ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাই 1s2 2s2 2p6 3s2, ঠিক আছে? তো আমি এখন যদি তোমাদেরকে বলি ম্যাগনেসিয়ামের, আচ্ছা হুন্ডের নীতি এখনো পড়াই নাই, হুন্ডের নীতিটা আমরা তাহলে একসাথে পড়াই ফেলি, তারপরে হচ্ছে একসাথে আলোচনা করি। ওকে, একসাথে আলোচনা করি। হুন্ডের নীতি কি? হুন্ডের নীতি হচ্ছে সমশক্তির অরবিটাল সমূহে, সমশক্তির অরবিটাল, হ্যাঁ, যেমন সমশক্তির অরবিটাল px py pz, এরা হচ্ছে সমশক্তির অরবিটাল। হ্যাঁ, এরা হচ্ছে সমশক্তির অরবিটাল। আবার মনে করো ডিতে যে 5টা অরবিটাল আছে, তারপর এফ এ কয়টা আছে? 7টা অরবিটাল আছে, এরা হচ্ছে সব সমশক্তি অরবিটাল। তো এই সমশক্তির অরবিটাল গুলোতে ইলেকট্রন যখন প্রবেশ করবে, তখন ইলেকট্রন গুলো এমন ভাবে প্রবেশ করবে যেন
তারা সর্বাধিক সংখ্যক বেজোড় বা অযোগ্য অবস্থায় প্রবেশ করতে পারে এবং তাদের স্পিন একইমুখী হয়। এগুলো কিন্তু পরীক্ষায় মুখস্থ লিখতে হবে। পরিবর্জন নীতি আসবে পরীক্ষায়, হুন্ডের নীতি ব্যাখ্যা করো আসবে পরীক্ষায়, হ্যাঁ, 1 নম্বরের জন্য। তাহলে হুন্ডের নীতিটা কি এটা একটু ব্যাখ্যা করি। তাহলে এটা হুন্ডের নীতি একটু মনে রাখবা, হুন্ডের নীতি প্রযোজ্য না একটা অরবিটালের জন্য। কোন অরবিটাল? এস অরবিটালের জন্য। হুন্ডের নীতি এস অরবিটালের জন্য প্রযোজ্য নয়, এস অরবিটালের জন্য প্রযোজ্য নয়। এখন কেন হুন্ডের নীতি এস অরবিটালের জন্য কেন প্রযোজ্য নয়? কারণ এস অরবিটালে কিন্তু অরবিটালই একটা, ও তাহলে সমশক্তি পাবে কোথায়? সমশক্তি মানে কি? কম্পেয়ার করার মতো কেউ থাকতে হবে, ঠিক আছে? কারণ কিন্তু এস অরবিটালে কিন্তু কম্পেয়ার করার মতো কেউ নাই, কারণ এস অরবিটালে কম্পেয়ার বা তুলনা করার জন্য অন্য কোনো অরবিটাল নেই, অন্য কোনো অরবিটাল নেই, ঠিক আছে? তাই এস অরবিটাল হুন্ডের নীতি বোঝাতে অক্ষম, ঠিক আছে? তাই এস অরবিটাল হুন্ডের নীতি ব্যাখ্যা করতে অক্ষম, ব্যাখ্যা করতে অক্ষম। এমসিকিউ আসে, নিচে কোন মৌলটি হুন্ডের নীতি ব্যাখ্যা করতে অক্ষম? তো যত এস অরবিটালের মৌল আছে, উদাহরণ বলা যায় হাইড্রোজেন 1s1, হিলিয়াম 1s2, সোডিয়াম 3s1, পটাশিয়াম 4s1, তারপর ম্যাগনেসিয়াম 3s2, ক্যালসিয়াম 4s2, মানে যত এস অরবিটালের মৌল আছে এরা সবাই হুন্ডের নীতি ব্যাখ্যা করতে অক্ষম। ইত্যাদি সকল এস ব্লক মৌল, এস ব্লক মৌল হুন্ডের নীতি ব্যাখ্যা করতে অক্ষম। মানে এ সকল ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য নয়, ঠিক আছে? তো ভাই একসাথে কেন এমসিকিউর জন্য পর্যন্ত লিখে দিচ্ছি, কারণ যাতে করে এমসিকিউতে যখন এই প্রশ্নগুলো আসবে তোমার কাছে যাতে ফ্যামিলিয়ার মনে হয় যে না ভাইয়া পড়াইছিল, ঠিক আছে? তাহলে হুন্ডের নীতিগুলো এটার জন্য প্রযোজ্য না। তাহলে এখন আসো আমরা একসাথে হুন্ডের নীতি এবং পলিবর্জন নীতি একসাথে ব্যাখ্যা করি, ঠিক আছে? দেখো, তো হুন্ডের নীতি হচ্ছে বক্স পদ্ধতি। বক্স পদ্ধতি কিরকম? আমি হচ্ছে এই যে অরবিটাল গুলো, এই যে ইলেকট্রন বিন্যাস, সেটাকে এখন বক্স আকারে প্রকাশ করে দেখাবো, বক্স আকারে প্রকাশ করে দেখাবো। তাহলে একটু খেয়াল কর, 1s 2s 2p, পিতে কয়টা অরবিটাল? 3টা, 3s। তাহলে পিতে যে 3টা অরবিটাল সেগুলোকে আমি এইভাবে দেখাই, যে 1টা 2টা 3টা। তাহলে এটা হচ্ছে 1s। ইলেকট্রনগুলো কিভাবে প্রবেশ করবে? সমশক্তির অরবিটালে। হুন্ড কি বলছে? সমশক্তির অরবিটালে সর্বাধিক অযোগ্য অবস্থায় প্রবেশ করবে এবং স্পিন একইমুখী হবে, মানে বেজোড় ভাবে একটা একটা করে প্রবেশ করবে। অযোগ্য মানে কি? একটা একটা করে প্রবেশ করবে এবং একইমুখী হবে। তাহলে দেখো, এটা হচ্ছে 1 নাম্বার। এস অরবিটাল কিন্তু হুন্ডের নীতি মানে না, তাই না? এস অরবিটাল কিন্তু হুন্ডের নীতি মানে না। তাহলে এটা 1 নাম্বার ইলেকট্রন, 2 নাম্বার ইলেকট্রন, 3 নাম্বার ইলেকট্রন, 4 নাম্বার ইলেকট্রন। ঝামেলা হবে পিতে গেলে। এটা 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9, এটা 10। কি বললাম ভাইয়া? এটা হচ্ছে, খেয়াল করো, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা 5, 6, 7, 8, 9, 10। তারপর দেখো তো, এটা 11, এটা 12, এটা হচ্ছে 11 এবং এটা হচ্ছে 12, তাই না? এই তো, এটাই তো হুন্ডের নীতি, এটাই তো হুন্ডের নীতি, তাই না? না, এটা হুন্ডের নীতি না ভাইয়া। কেন? আমি এখানে ভুল করছি। এখানে ভুল করছি কি, যেটা তোমরা করবা সেই ভুলটা আমি এখানে অলরেডি একবার করলাম, যাতে করে তোমরা পরীক্ষায় এই ভুলটা থেকে শিখতে পারো। এইটা না, নাম্বারিং ভুল হয়েছে। নাম্বারিং ভুল হয়েছে কোথায় ভাইয়া বলো তো? এটা 5 ঠিক আছে, বাট এটা 6 না, এইখানে নাম্বারিং ভুল হয়েছে। কি বলছিলাম? একটা একটা করে প্রবেশ করবে, তার মানে এইটা 5, এইটা 6, এইটা 7, উপরের গুলো হচ্ছে 5, 6, 7। তারপরে 8 নাম্বার ইলেকট্রন আবার এইখানে প্রবেশ করবে, তারপরে 9, তারপরে 10। এটা ঠিক আছে, 11, 12, ঠিক আছে? তাহলে আমি যদি আগের মতো করেই যদি লিখি,
ঠিক আছে, আগের মতো করেই যদি দেখাই, এটা ভুল, এটা ভুল, এটা ভুল, এটা হয় নাই, ঠিক আছে, এটা ভুল। তাহলে সঠিক কোনটা? সঠিক হচ্ছে আমাদের এটাকেই এভাবে আমি নিয়ে আসি কপি করে। সঠিক কোনটা একটু দেখো, সঠিক হচ্ছে এইটা, এগুলো মুছে দিই। সঠিক হচ্ছে 5, 6, 7, আর নিচের গুলো হচ্ছে 8, 9, 10। এটা হচ্ছে আমাদের সঠিক। ওকে, উপরেরটা ভুল ছিল। তাহলে আশা করি হুন্ডের নীতি তোমরা বুঝতে পেরেছো। এখন আসলে আমরা সাথে সাথে পলির বর্জ্য নীতিটা একটু বোঝার চেষ্টা করি। তো এটা হচ্ছে হুন্ডের নীতি, ঠিক আছে, হুন্ডের নীতি। এখন আসলে সাথে সাথে আমরা পলির বর্জ্য নীতিটা একটু বোঝার চেষ্টা করি। খেয়াল করো, পলির বর্জ্য নীতি অনুযায়ী আমি তোমাকে বললাম যে এখানে এটার জন্য ম্যাগনেসিয়ামের সপ্তম, 7th, 11তম, 11th এবং 12তম এবং 12th এই তিনটে ইলেকট্রনের জন্য পলির বর্জন নীতি ব্যাখ্যা করো। হ্যাঁ, এখন পলির বর্জন নীতি থেকে কিন্তু সিকিউ আসে, গরুর গতে প্রশ্ন আসে 3 নাম্বারের জন্য। তো ব্যাখ্যা যখন করবা, ধরো আমি বক্স এঁকে দিলাম তিনটে ইলেকট্রনের জন্য, এটা হচ্ছে 7th, 11th এবং 12th। এখানে ধরো লিখলাম NLM এর মান, ঠিক আছে। তাহলে কোয়ান্টাম সংখ্যা N, L, M এবং S, এখানে হচ্ছে কোয়ান্টাম সংখ্যা কি N, L, M, S। প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এটা হচ্ছে 7th ইলেকট্রন, এটা হচ্ছে 11th ইলেকট্রন, এটা হচ্ছে 12th ইলেকট্রন, ঠিক আছে। আমি আশা করি তোমরা 9-10-এ কিছু পড়েছো কোয়ান্টাম সংখ্যা নিয়ে, তোমাদের মোটামুটি ধারণা আছে। তারপর আমি আরো বলবো, হ্যাঁ, ধারণা না থাকলে আমি বলবো। এখন মনে করো আমি ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাসটা আবার দেখাই, ভালো বক্স আকারে দেখাই। 1s2, 2s2, 2p6, 3s2। 1, 2, 3, 4, 5, 6, 7, তারপরে 8, 9, 10 মনে করো অন্য কালি দিয়ে দেখাই, 8, 9, 10 হুন্ডের নীতি, তারপর 11, 12। তাহলে আমি 7 নাম্বার ইলেকট্রন কোনটা? 1, 2, 3, 4, 5, 6, 7, এটা হচ্ছে 7, এটা হচ্ছে আমাদের 7 নাম্বার ইলেকট্রন, ঠিক আছে। এইটা ইলেকট্রনটা হচ্ছে আমাদের 7 নাম্বার ইলেকট্রন। 11 নাম্বার ইলেকট্রন কোনটা? তারপর দেখো 8, 9, 10, এটা হচ্ছে আমাদের 11 নাম্বার ইলেকট্রন, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 11 নাম্বার ইলেকট্রন। আচ্ছা, কালিটা একটু চিকন করে দিই। এটা হচ্ছে আমাদের 7 নাম্বার ইলেকট্রন, এটা হচ্ছে আমাদের 11 নাম্বার ইলেকট্রন, এটা হচ্ছে আমাদের 12 নাম্বার ইলেকট্রন। তাও দেখো, এটা হচ্ছে আমাদের 11, এটা হচ্ছে আমাদের 12, ঠিক আছে। তো নাম্বারিংটা কিভাবে? এটা হচ্ছে আমাদের 1s2, 2s2, এটা হচ্ছে 2p6, 3s2, তাই তো। আচ্ছা, এখন সমশক্তির অরবিটালের ক্ষেত্রে নামকরণ কিভাবে করে মনে আছে? m এর নাম, এটা হচ্ছে m এর মান কিভাবে? এটা হচ্ছে -1, এটা হচ্ছে 0, এটা হচ্ছে +1। এগুলো আশা করি তোমাদের মনে আছে, বা মনে না থাকলেও একটু পরে আমরা কোয়ান্টাম সংখ্যা পড়বো, সেখানে আমরা এগুলো দেখবো, ঠিক আছে। আচ্ছা, এখন আপাতত এইভাবে লিখলাম। আমি জাস্ট তোমাকে দেখাবো একটা পরমাণু কি ম্যাগনেসিয়াম পরমাণুতে এই 3টা ইলেকট্রনের ক্ষেত্রে বা 2টা ইলেকট্রনের ক্ষেত্রে 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই এক হবে না, মানে NLMS সবগুলা সেম হবে না। আসো প্রথমে আমরা 11 আর 12 ক্ষেত্রে দেখি। 11 দেখো, 11 ক্ষেত্রে 11 নম্বর ইলেকট্রনের ক্ষেত্রে n এর মান কত? 3। ম্যাথমেটিক্যাল নাম্বারটাই হচ্ছে n, ঠিক আছে। n এর মান হচ্ছে 3। 12 ক্ষেত্রে কত? 3।
সেম হয়ে গেছে, একটা সেম হয়েছে। তারপর এল কি? এল হচ্ছে কি? সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা তোমাদেরকে একটু লিখে দিই আমি। সহকারী কোয়ান্টাম সংখ্যার ব্যাপারটা তোমাদেরকে একটু লিখে দিই। সহকারী কোয়ান্টাম সংখ্যার ব্যাপারটা হচ্ছে আমাদের NLMS, সরি, সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে SPDF, S P D এবং F। তোমরা মনে রাখবা S কখন? S হয় যখন L এর মান 0, L ইকুয়াল টু 0 হলে সেটাকে আমরা বলি S অরবিটাল। L এর মান 1 হলে সেটাকে আমরা বলি P অরবিটাল। সহকারী কোয়ান্টাম সংখ্যার মান 2 হলে সেটাকে আমরা বলি D অরবিটাল। আর L এর মান 3 হলে সেটাকে আমরা বলি F অরবিটাল। তাহলে এখন একটু খেয়াল করে দেখো, আমাদের 11 নম্বর ইলেকট্রন 3s, 12 নম্বর ইলেকট্রন 3s। S কখন? যখন L এর মান 0, তার মানে এইটাও 0, এইটাও 0। তারপরে M এর মান, M এর মান কত? M এর মান মনে আছে তোমাদের? M এর মান হচ্ছে প্লাস মাইনাস L। তাহলে L এর মান যদি 0 হয়, M এর মান কত? প্লাস মাইনাস L, তার মানে প্লাস মাইনাস 0, তার মানে 0, এইটাও 0। স্পিন, একটা হচ্ছে 11 নম্বরটা উপরের দিকে, 12 নম্বরটা নিচের দিকে। উপরের দিকেরটা হচ্ছে প্লাস হাফ, নিচের দিকেরটা হচ্ছে মাইনাস হাফ। খেয়াল করে দেখো, তাহলে 11 আর 12-র মধ্যে প্রথম 3টা কোয়ান্টাম সংখ্যা সেম, কিন্তু চতুর্থ কোয়ান্টাম সংখ্যা কিন্তু একটা প্লাস হাফ, একটা মাইনাস হাফ। পলির বর্জনীতি কিন্তু এইটাই, যে একটি পরমাণুতে 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই এক হতে পারে না। 4টা সেম হবে না, 3টা হইতে পারে, 2টা হইতে পারে, যে কোনো একটা কোয়ান্টাম সংখ্যা মিলতে পারে, এমন হতে পারে একটাও মিলবে না। আর 4টাই সেম হবে এরকম হবে না। এটাই হচ্ছে পলির বর্জনীতি। তাহলে 7 দিয়ে দেখি তো, 7 নম্বর ইলেকট্রনের জন্য দেখি। এই যে এটা হচ্ছে 7 উপরেরটা, তাহলে এটা কত? 2p6। তাহলে 7-এর জন্য খেয়াল করো, n এর মান 2, L এর মান কত? p, p মানে কত বলো তো? L এর মান 1, m কত? -1 0 1 +1 +1, s কত? উপরের দিকে প্লাস হাফ। তাহলে খেয়াল করো তো, 7-এর সাথে যে 11 মিলাও, 7-এর সাথে 11 মিলাও, শুধুমাত্র একটা কোয়ান্টাম সংখ্যা মিলছে। কোনটা? এই যে খেয়াল করো, শুধুমাত্র এই কোয়ান্টাম সংখ্যাটা মিলছে 7 আর 11-র মধ্যে। আমি তো বলি নাই যে 3টা মিলতেই হবে, আমি বলছি 4টা কখনোই এক হবে না। বাট এমনও হতে পারে কোনোটাই মিলে নাই, যেমন 7 আর 11-র মধ্যে শুধুমাত্র S একটা কোয়ান্টাম সংখ্যা মিলছে। বাট খেয়াল করো তো, 7 আর 12-র মধ্যে দেখো তো, 7 আর 12-র মধ্যে কোনো কোয়ান্টাম সংখ্যাই মিলে নাই, কোনো কোয়ান্টাম সংখ্যাই মিলে নাই। তার মানে কি? দুইটা ইলেকট্রনের মধ্যে, একটা পরমাণুতে দুইটা ইলেকট্রনের মধ্যে 4টা কোয়ান্টাম সংখ্যার মধ্যে সবগুলোই ভিন্ন ভিন্ন হইতে পারে, বাট 4টা কখনোই সমান হবে না। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা আসলে কি বুঝলাম? আমরা আগের স্লাইডের আলোচনা থেকে বুঝলাম, আগের স্লাইডের ছক থেকে বুঝলাম, বা আলোচনা থেকে বুঝলাম, একটি পরমাণুতে যে কোনো দুটি ইলেকট্রনের 3টি কোয়ান্টাম সংখ্যার মান, যে কোনো দুটি ইলেকট্রনের ক্ষেত্রে কি কি ঘটনা ঘটতে পারে একটু খেয়াল করো। 1 2 3 4, হ্যাঁ, 3টি কোয়ান্টাম সংখ্যার মান সমান হতে পারে, একই হতে পারে। 3টি কোয়ান্টাম সংখ্যা মান একই হতে পারে, যেটা আমরা 11 আর 12-র ক্ষেত্রে দেখছি। এই দুইটা ইলেকট্রনের মধ্যে কি NLM 3টা কোয়ান্টাম সংখ্যার মান কিন্তু একই হয়েছে। তারপর যে কোনো দুটি কোয়ান্টাম সংখ্যার মান একই হতে পারে। তারপর 7 আর 11-র মধ্যে কি দেখছো? যে কোনো একটি কোয়ান্টাম সংখ্যার মান একই হতে পারে। বা 7 আর 12-র ক্ষেত্রে কি দেখছো? 4টি কোয়ান্টাম সংখ্যার মানই ভিন্ন হতে পারে, মানে কোনো কোয়ান্টাম সংখ্যাই মিলবে না, 4টি কোয়ান্টাম সংখ্যার মানই ভিন্ন হতে পারে। এটাই অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে আমাদের পাউলি বা পলির বর্জনীতি। ঠিক আছে? তাহলে পলির বর্জনীতি কি? তাহলে দুটো ইলেকট্রনের মধ্যে 3টা কোয়ান্টাম সংখ্যা, 2টা কোয়ান্টাম সংখ্যা, একটা কোয়ান্টাম সংখ্যার মান একই হতে পারে, অথবা এমন হতে পারে কোনো কোয়ান্টাম সংখ্যার মানই এক না। তার মানে 4টা কোয়ান্টাম সংখ্যার মানই ভিন্ন হতে পারে, বাট 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হবে না। তাহলে ওই কথাটি একটু লিখে দাও।
কিন্তু 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই এক হবে না। ঠিক আছে, এটাই হচ্ছে সম্পূর্ণ পলির বর্জন নীতির কথা। ঠিক আছে, এটাই হচ্ছে আসলে সম্পূর্ণ পলির বর্জন নীতির আলোচনা। তো আশা করি পলির বর্জন নীতি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। ঠিক আছে, আশা করছি পলির বর্জন নীতিটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো পলির বর্জন নীতি যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো, কোয়ান্টাম সংখ্যা যে আলোচনা আমি আসলে গতকাল এই পলির বর্জন নীতি পর্যন্ত পড়াতাম তোমাদের, পলির বর্জন নীতি প্লাস হুন্ডের নীতি, এতটুকু পর্যন্ত আসলে আমার প্ল্যান ছিল আমি গতকাল রাতে পড়াবো। তো যেহেতু গতকাল রাতে আমি শেষ করতে পারিনি, সে কারণে হচ্ছে আজকে আমি হচ্ছে বাকি অংশটা পড়াই দিলাম। ঠিক আছে, পলির বর্জন নীতি পর্যন্ত, হুন্ডের নীতি পর্যন্ত পড়িয়ে দিয়েছি আজকে। তো আজকে এখন আমি এতটুকু পর্যন্তই রাখবো, কারণ এটা গতকালকের ক্লাসটার এক্সটেনশন ছিল আজকে। হ্যাঁ, টোটাল 2 ঘন্টায় আমি আসলে গতকাল এই হুন্ডে নীতি পর্যন্তই পড়ানোর প্ল্যান ছিল। তো যেহেতু এতটুকু পর্যন্ত পড়িয়ে ফেলেছি, আমার তাহলে শেষ। তো আমরা নেক্সট ক্লাসে মানে আগামীকাল, আজকে রাত 9:30টায় ফিজিক্স অনলাইন কোর্স আছে, ফিজিক্সের ক্লাস আছে ভেক্টর। তো যাদের যাদের ফিজিক্স কোর্স আছে তোমরা রাত 9:30টায় ফিজিক্স ক্লাসে জয়েন করবা। আর এইটার আমাদের আর কি কি বাকি থাকলো তাহলে খেয়াল করো তো একটু। আমাদের এটার বাকি থাকলো কোয়ান্টাম সংখ্যা। আমাদের কোয়ান্টাম সংখ্যা, এই যে কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা, তারপর হচ্ছে আমাদের কোয়ান্টাম সংখ্যা মানে কি NLMS, তারপর আউভাও নীতি। আউভাও নীতি নিয়ে আমি তোমাদেরকে ঘরবাড়ি থিওরি নামে একটা থিওরি পড়াবো। আউভাও নীতির মাধ্যমে আমরা ইলেকট্রন প্রবেশের ক্রমও দেখব, ইলেকট্রন কিভাবে প্রবেশ করে এই রিলেটেড জিনিসপত্র আমরা দেখব। তাহলে আমাদের কোয়ান্টাম সংখ্যা, আউভাও নীতি এবং একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক আছে যেটাকে আমরা বলি বর্ণালী। তো এই 3টা টপিক, এবং তার সাথে পরবর্তীতে আমরা হচ্ছে বর্ণালী পড়ার পরে আমরা হচ্ছে এই যতটুকু পর্যন্ত পড়লাম বর্ণালী পর্যন্ত পড়ার পর এই বর্ণালী পর্যন্ত যত এমসিকিউ আছে সেগুলো দেখব। ঠিক আছে, তাহলে আমরা আগামীকালকের ক্লাস, যেটা আমাদের শুরু হবে আগামীকাল রাত 9:30টায়, সেই ক্লাসে আমরা বর্ণালী পর্যন্ত পড়ব এবং এই পুরো অধ্যায় যে এমসিকিউ পার্টটা, এই টপিকটা যে এমসিকিউ পার্টটা সেটা শেষ করব। ঠিক আছে, তো এটা এতটুকু শেষ করবো এবং এর পরের ক্লাসে মানে আমাদের বৃহস্পতিবার আগামীকালকের পরবর্তী যে ক্লাসটা হবে সেই ক্লাসে আমরা বর্ণালী পর্যন্ত কিছু সিকিউ দেখব। তাহলে একসাথে আমাদের পুরো টপিকটা শেষ হয়ে গেল। কিছু সিকিউ নিয়ে আলোচনা করব এবং তার সাথে সাথে আমরা হচ্ছে আরো কিছু এমসিকিউ দেখব। তাহলে আজকের ক্লাসটাকে আসলে আমরা পার্ট 2 নাম দিলেও এটা আসলে পার্ট 2 না, এটা গতকাল রাতেরই ক্লাস ছিল, পার্ট 1 এর ক্লাস। তাহলে আমাদের আজ পর্যন্ত একটা ক্লাস শেষ হয়েছে। তো একটা ক্লাসে আমরা হচ্ছে আমাদের কি কি পড়েছি, আমরা হচ্ছে প্রথমে আমরা মূল কণিকা নিয়ে পড়াশোনা করেছি, তারপর আমরা রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা নিয়ে পড়াশোনা করেছি, তারপর আমরা রাদারফোর্ড পরমাণু মডেল নিয়ে পড়াশোনা করেছি, রাদারফোর্ড পরমাণু মডেলের প্রস্তাবনা পড়েছি, সীমাবদ্ধতা পড়েছি, আইসোটোপ, আইসোবার, আইসোটোন, আইসো ইলেকট্রন, তারপর হচ্ছে আইসোমার, এগুলো নিয়ে পড়াশোনা করেছি। আজকে আমরা শুরুতে বোর মডেল পড়লাম, বোর মডেলের 3টা প্রস্তাবনা পড়লাম, বোর মডেলের সীমাবদ্ধতা পড়লাম, তারপর কিন্তু আমরা পলির বর্জন নীতি এবং হুন্ডের নীতি নিয়ে আলোচনা করলাম। তো এতটুকু পর্যন্ত তোমরা হচ্ছে সবাই ভালো করে বাসার মধ্যে পড়াশোনা করো এবং আগামীকাল ক্লাসে আমরা কোয়ান্টাম সংখ্যা এবং তার সাথে সাথে হচ্ছে আমাদের বর্ণালী, কোয়ান্টাম সংখ্যা পড়বো, আউভাও নীতি পড়বো এবং বর্ণালী পড়বো। আগামী ক্লাসে আমরা ওই 3টা টপিক আলোচনা করব এবং ওই 3টা টপিক আলোচনা করার পর আমরা আগামী ক্লাসে কিন্তু এটার এমসিকিউটাও শেষ করে ফেলবো। তো আগামীকাল ক্লাসটা যেহেতু 2 ঘন্টার, তো 2 ঘন্টার ক্লাসে আমরা এমসিকিউ পর্যন্ত শেষ করব। ঠিক আছে, তো আমাদের হচ্ছে টোটাল 4টা অধ্যায় এই সাইকেলে, 4টা অধ্যায়। একটা হচ্ছে এটা, আরেকটা হচ্ছে কি রাসায়নিক পরিবর্তন, যেখানে আমাদের কেপিকেসির অঙ্ক আছে, আমাদের বাফার দ্রবণ নিয়ে পড়াশোনা আছে, ওটা অনেক বড় একটা অধ্যায়। আর তার বাইরে আছে সেকেন্ড পেপারে পরিবেশ রসায়ন এবং তড়িৎ রসায়ন। তাহলে এই 4টা অধ্যায় আমাদের প্ল্যান আছে অক্টোবরের 31 তারিখের মধ্যে ইনশাআল্লাহ আমরা শেষ করব। তবে এর বাইরেও তোমরা এক্সটেনশন আরো 10-15 দিন ধরে রাখো, কারণ হচ্ছে দিন শেষে আমাদের আসলে টোটাল চ্যাপ্টার আমরা যদি বলি, চ্যাপ্টার হচ্ছে মোট 8টা। কারণ অর্গানিক কেমিস্ট্রি আমি আলাদাভাবে পড়াবো, গতকাল রাতেও আমি বলেছি অর্গানিক কেমিস্ট্রি আলাদা কোর্স খুব শীঘ্রই লঞ্চ করা হবে। তো সেখানে সবাই ভর্তি হয়ে যাবে যারা যারা অর্গানিক কেমিস্ট্রিটা পড়তে চাও। আর হচ্ছে তার বাইরে আমাদের অর্গানিক কেমিস্ট্রি তো গেল, আর ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, এটা আসলে কোনো অধ্যায় না, এটা আসলে একদিনের পড়ার ব্যাপার। তার মানে আমাদের এই কোর্সটা যদি আমরা নভেম্বরের মধ্যে যদি শেষ করতে পারি, ধরে নাও নভেম্বরের 30 তারিখেও যদি শেষ করি, তারপরে আরেকটা কোর্স যদি শুরু করি, সেটা আমাদের ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মানে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু আমাদের পুরো রসায়ন বই কিন্তু পড়ানো শেষ হয়ে যাবে।
ঠিক আছে, তার মানে আজকে থেকে শুরু করে সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি 6 মাস সময়ের মধ্যে কিন্তু আমাদের ফুল রসায়ন বই শেষ হয়ে যাচ্ছে। এবং ফুল রসায়ন বই শেষ করতে যারা তোমরা কোর্সটা কিনেছো বা কিনবে তোমাদের ফ্রেন্ডরা ভাবছেন, তাদেরকে একটু বলবা তাহলে ফুল রসায়ন কোর্সটা আসলে তোমরা পুরো রসায়ন ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে তোমরা আসলে কতই পেয়ে যাচ্ছ আমাকে বোঝাও। এটা হচ্ছে ফার্স্ট সাইকেল হচ্ছে কত 1000, সেকেন্ড সাইকেল হচ্ছে 1000, 2000, অর্গানিক কেমিস্ট্রিটাও হয়তো বা এরকম 1000ই হবে, হ্যাঁ এরকমই হবে, তার মানে মোটামুটি 3000 টাকা দিয়ে কিন্তু তোমরা অ্যাকচুয়ালি পুরো রসায়ন বই, দুইটা বই ফার্স্ট পেপার এন্ড সেকেন্ড পেপার দুইটাই কিন্তু তোমাদের আয়ত্তের মধ্যে চলে আসতেছে। ঠিক আছে, তো যারা এখন এইগুলো বোঝে না তাদেরকে হচ্ছে তোমরা বলবা এই জিনিসগুলো, কারণ হচ্ছে একে টাইম কনজিউমিং, বাসায় থেকে পড়তে পারতেছো, অনলাইনে পড়তে পারতেছো, সেকেন্ডলি হচ্ছে আমার কস্ট এফেক্টিভ, অনেক বেশি কম খরচেই কিন্তু তোমরা পড়াশোনাটা করে ফেলতে পারতেছো। ঠিক আছে, তো এর বাইরে তো তোমরা হচ্ছে বিভিন্ন জায়গায় অফলাইনে বেস্ট টেস্ট পড়াই, ওটা হচ্ছে আলাদা হিসেব। ঠিক আছে, বাট হচ্ছে অনলাইনে পড়লে কি হবে, এই ক্লাসগুলো তো হারিয়ে যায় না, অফলাইনের ক্লাসগুলো কিন্তু রেকর্ড থাকে না, যার কারণে হচ্ছে তুমি ক্লাস মিস করেছো, রেকর্ডেড নাই, তার কারণে তুমি পাচ্ছ না। বাট অনলাইনের ক্লাসগুলো কিন্তু তোমার সবসময় রেকর্ডের অবস্থায় থাকছে, তুমি কোনোদিন যদি লাইভ ক্লাস মিসও করো তুমি হচ্ছে পরবর্তীতে রেকর্ডেড ক্লাস করে নিতে পারতেছো এবং সেম জিনিসগুলোই পাচ্ছ। ঠিক আছে, তো আজকে তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আজ রাত 9:30 আবারও দেখা হবে ফিজিক্স ক্লাস। তো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।